সাউদিনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। দেশে এবারই উৎপাদন হয়েছে পর্যাপ্ত গরু। স্থানীয় খামারিদের দাবি কোরবানির গরুর চাহিদা দেশীয় উৎপাদনেই মেটানো সম্ভব। তারা ভারতীয় গরু প্রবেশে ঠেকানোর দাবি জানিয়েছেন। অবৈধভাবে গরু আনা বন্ধের সীমান্তের টহল বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। আজ আমরা আলোচনা করব কোরবানির পশু নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আনোয়ারুল হক। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। অন্যবার ঈদের আগে বেনাপোলের এসব খাটালে ভারতীয় গরুতে ভরে যেত। এবারের চিত্র একেবারেই উল্টো। আগের মতো আসছে না ভারতীয় গরু। চাহিদা থাকায় দেশেই বেড়েছে উৎপাদন। ঈদের আগে দেশি গরুতে সরগরম মেহেরপুর ও সাতক্ষীরার হাট। বাংলাদেশের প্রচুর পরিমাণ গরু আছে, বর্তমানে এখন ইন্ডিয়ার থেকে আর গরু আসছে না। সরকারি অভিযানের পর পশু মোটাতাজা করার প্রবণতাও কমেছে এবার। ফরিদপুর, জয়পুরহাট ও ঝিনাইদহের খামারিরা জানিয়েছেন, প্রাকৃতিক খাবার খাওয়ানো এসব গরুর চাহিদাও অনেক বেশি। গরু বছর আসে না, আগে গরু বছর আসতো, অনেক কিনতাম, এখন মানে কিছুই আসে না। আর 4 দিন ধরে এসে বসে আছি। আমি ওষুধ ছাড়া করছি, মানে দেশি খাবার, পুরা ভুসি, খোল এবং চিটে গুড়, এগুলো দিয়ে আমি করছি। মানে স্বাভাবিক কোনো নাই, আমার কোনো ভ্যাকসিন এগুলো কোনো নেই। প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, সীমান্ত দিয়ে গরু আনা বন্ধ হলে লাভের মুখ দেখবে দেশীয় খামারি, উৎপাদনও বাড়বে আগ্রহ। খামারিরা তারা যে গরুটা পালন করতেছে এটা আমাদের তত্ত্বাবধানে প্রাকৃতিক উপায়ে আর কি, বিজ্ঞানসম্মত উপায়ে তারা আর কি যে গরুটা লালন পালন করছে। ভারতীয় গরু আনা বন্ধে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বিজিবি। গরু আটকের বিষয়েও আমাদের সীমান্তবর্তী এলাকায় আমাদের লোকজন অন্যান্য সকল চোরাচালান বিরোধী অভিযানের ক্ষেত্রে একই রকম তৎপরতা বজায় রাখে। সরকারি তদারকি বাড়লে দেশেই পর্যাপ্ত গরুর উৎপাদন সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। আতিফ আঞ্জুমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর আনোয়ারুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? জি, ভালো। আজ আমরা আলোচনা করতে চাচ্ছি কোরবানির পশু নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমরা বিভিন্ন রিপোর্ট দেখছি, পত্রপত্রিকায় বা গণমাধ্যমে যেসব প্রতিবেদন দেখছি, সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে এবার ঈদের সময় যে পরিমাণ চাহিদা থাকে তার পর্যাপ্ত চাহিদা রয়েছে পশু, সে যোগান দেওয়ার মতো ক্ষমতা আছে, এবং সবগুলো হচ্ছে বলা হচ্ছে দেশি গরুর কথা বলা হচ্ছে। একজন বিশেষজ্ঞ হিসেবে আপনার কি মনে হয়, আপনি তো গবেষণার কাজে বিভিন্ন সময় কাজ করেন, আপনি কি যে কথা বলা হচ্ছে মাঠে ময়দানে বা পত্রপত্রিকার রিপোর্টে, সেটার সাথে আপনি একমত কিনা? হ্যাঁ, একদম। মানে এই বাংলাদেশে আমরা চাচ্ছি যারা এই সেক্টরে কাজ করি, আচ্ছা, আমরা চাচ্ছি যে আমাদের দেশে যারা খামারি তাদের খামারকে সচল রাখার জন্য সচল রাখার জন্য যেন ভারত থেকে অথবা মায়ানমার থেকে পশু আমদানি বন্ধ হয়। এবং এই সেক্টরে আমরা যারা কাজ করি, এতে দীর্ঘদিনের আমার দাবিও ছিল। তো সুখের বিষয়, গেলোবার থেকে এই বিষয়টা কার্যকর হচ্ছে এবং ভারত যেভাবে হোক তাদের নিষেধাজ্ঞার কারণে আমরা খুশি, আমাদের চাষিরা খুশি, বিশেষজ্ঞরা খুশি, দেশবাসী খুশি। কারণ আমাদের প্রতি বছর ভারত থেকে 20 লক্ষ গরু আসতো, কোরবানি আসতো 10 লক্ষ। তো এই 10 লক্ষ গরু কিন্তু আমাদের চাহিদা মেটানো আভ্যন্তরীণভাবে সম্ভব। তো আমাদের দেশে টোটাল গরু আমরা একটা সেন্সাস আমি আপনাকে বলি ইনফরমেশন, যে 2.5 কোটি আমাদের গরু আছে, আমাদের ছাগল আছে 3 কোটি, আমাদের এই মহিষ আনুমানিক সেটাও আছে 15 লক্ষ, ভেড়া আছে ঈদের সময় আমাদের কি পরিমাণ পশুর চাহিদা রয়েছে গরু বা ছাগলের কথা যদি বলি? ঈদের সময় আমাদের টোটাল চাহিদা 1 কোটি 5-10 লাখ এরকম। এর মধ্যে ছাগলের চাহিদা সবচেয়ে বেশি, কারণ গ্রাম দেশে ছাগল বেশি কোরবানি হয়, শহর এলাকায় গরু হয় বেশি। তো সেই হিসাব করলে আমরা দেখি যে ছাগলের চাহিদা 65 থেকে 70 লক্ষ আর গরুর চাহিদা 35 থেকে 40 লক্ষ। আচ্ছা। তো এবং এই গরুগুলো কিন্তু উৎপাদিত হয় আমাদের ক্ষুদ্র খামারি, গ্রাসরুট, তৃণমূলে যে সমস্ত খামারি, প্রান্তিক খামারি যারা, তাদের কিন্তু গরুর সংখ্যা 1 থেকে 5টা এরকম তারা রাখে। তো এরা যদি পয়সা বেশি পায়, এদের যদি যে দারিদ্রতা আমরা বিমোচন করতে চাই, তাহলে অবশ্যই ভারত থেকে এই পশু বা মায়ানমার থেকে এখন কিছু পশু আসছে এবং অবৈধভাবে কিছু ঢুকছে। তো আমরা চাচ্ছি আমাদের যেই প্রতিবেদনে দেখলাম, এটা আমি সাপোর্ট করি, যেন সম্পূর্ণভাবে সরকার এটাকে বন্ধ করে দেয়
তারা যেমন তাদের এলাকায়ও তাদের গার্ড দিচ্ছে, আমাদের এলাকায় যেন আমরা সচেতন থাকি। সেটা ঠিক আছে, কিন্তু আমদানি হতেই পারে সেটা, হ্যাঁ। কিন্তু আমরা যদি বলি সম্পদের কথা চিন্তা করি, আমদানি হতে পারে, রপ্তানি হতে পারে, এই বিষয়ে এটা বড় কথা হচ্ছে আমরা বলছি যে আমাদের স্বয়ংসম্পূর্ণ আমরা হচ্ছি। স্বয়ংসম্পূর্ণ আমরা অবশ্যই, পশু সম্পদে আমরা স্বয়ংসম্পূর্ণ জি হচ্ছি। জি জি আমরা তো আমরা হয়তো এখন চাহিদা মেটাতে পারছি, কিন্তু আমি একটু লং টার্ম চিন্তা যদি আমরা বলি, যদি বাংলাদেশে যেভাবে মানুষ বাড়ছে সেই সাথে পাল্লা দিয়ে কি আমাদের পশু সম্পদের পরিমাণ বাড়ছে, সেখানে কি আমরা আপনার কি মনে হয় ভবিষ্যতের দিকে যে তাকাতে পারেন আপনি? আমাদের যে বিষয়টা হচ্ছে যে যেহেতু বিগত 10-15 বছর কিন্তু খামারিরা দাম পায় নাই, সবসময় ব্যাপক হারে গরু আসতো। তো আমাদের চাষিরা যদি বুঝে যায় না এটা একটা সাস্টেইনেবল অবস্থায় আছে, এটা দীর্ঘস্থায়ী পশু আসবে না, তখন কিন্তু প্রত্যেকে গরুর সংখ্যা পালা বাড়িয়ে দিবে ওরা। ওদের ক্ষুদ্র চাষি মাঝারি চাষিতে রূপান্তরিত হবে, মাঝারি চাষি আবার বৃহৎ চাষিতে রূপান্তরিত হবে। কারণ যদি সে বুঝে না কোনো অবস্থাতেই আর দেশের বাইরে থেকে গরু ঢুকবে না, তখন কিন্তু তারা এটা সরবরাহ তারা কিন্তু বাড়িয়ে দিবে এবং গরুর সংখ্যা বৃদ্ধি করবে। তো সুতরাং কোনো সমন্বিত কোনো উদ্যোগ সরকারের আছে বা কোনো প্রকল্প আছে যে কি পরিমাণ গবাদি পশু প্রতি বছর লালন পালন করা হচ্ছে? আমাদের প্রাণী সম্পদ দপ্তর বিভাগ যেটা করছে, এখানে টোটাল গরু, ছাগল, মহিষ বাড়ায় টোটাল 6 কোটির মতো। আচ্ছা, তো এর ভিতরে টোটাল ইয়ারলি 1,50,00,000 পশু জবাই হয়। তো আমাদের আছে 6 কোটি। তো যখন এবার 1.5 কোটি জবাই হবে, আবার নতুন সন্তান আসবে, আবার বাছুর আসবে, তাদেরকে আবার বড় করব। তো আমি মনে করি না, আমাদের যদি না আসে, আমরা এই ক্ষেত্রটাকে আমরা সফলভাবে কিন্তু আমাদের চাষিরা পায়ে দাঁড়াতে পারবে এবং অবশ্যই আমরা এই চাহিদা মেটাতে পারবো। আমি এবার একটু অন্য বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। যখন এই সাম্প্রতিককালে যে সমস্যাটা হয়েছে, যে যখন আমরা পশু জবাই করছি, পশুর যে মান নিয়ে আমরা কথা বলছি, সেটা কতটা নিরাপদ খাদ্য হিসাবে সে কথাগুলো আসছে। সম্প্রতি সময় খুবই জনপ্রিয়তা অর্জন করেছে গরু মোটা তাজাকরণ পদ্ধতি বলা হচ্ছে, এবং বিশেষ প্রক্রিয়ায় গরুকে অল্প সময়ের মধ্যে মোটা তাজা করা হয় এবং এটা বিক্রি করলে কৃষকরা ভালো লাভবান, চাষিরা, খামারিরা ভালো লাভবান হচ্ছেন। কিন্তু একটা হেলথ কনসার্ন নিয়েও আসলে প্রশ্ন থেকে যায়, সেইটা কিভাবে নিশ্চিত করা যায়? থ্যাংক ইউ। তো আপনি যে প্রশ্নটা উত্থাপন করছেন, আমি এটাকে এইভাবে দেখি যে কিছু হয়, কিন্তু এটা যেন এমনভাবে বেশি প্রচার নয়, এটা একটা প্যানিক, আতঙ্ক সৃষ্টি করে। এটার উপর অ্যাজ এ হোল কোনো জরিপ হয় নাই যে কত পার্সেন্ট গরুকে আনইথিক্যালি ড্রাগ বা স্টেরয়েড দ্বারা মোটা তাজা করা হয়। তবে এদের পরিমাণ কিন্তু সামান্য, এটা খুব বেশি না। আমি অনুরোধ করব মিডিয়া বা দেশবাসীকে এটাতে যেন আবার আতঙ্কগ্রস্ত না হয়। হ্যাঁ, কিন্তু আতঙ্কগ্রস্ত হবে না, কিন্তু যেটা হচ্ছে সামান্য হলো, যেটা সামান্য হলো বলতে হবে। যদি না বলা হয় তাহলে তো সচেতনতা বৃদ্ধি পাবে। জি 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 জি, সেটা কোনো সমাধান সম্ভব, অবশ্যই এটা আমাদের করণীয় আছে। তো এমনি গরু যে মোটা তাজা হয় সেটা একটা ন্যাচারাল প্রক্রিয়া। ওই যে বললো আমাদের রিপোর্টে যে যারা ধরেন 2 বছর পর্যন্ত ওই গরুটা রাখবে, ন্যাচারাল প্রক্রিয়া, তাকে ভালো ঘাস, উন্নত মানের খড়, খৈল, বুসি এগুলো দিলে ন্যাচারালি সে কিন্তু মোটা হবে। এখন আমি যদি এই 2 বছর ব্যাপী বিষয়টা চিন্তা না করে আমি কোরবানের 3-6 মাস আগে আরম্ভ করি বা 3 মাস আগে আরম্ভ করি, তাই তো হচ্ছে বাজার থেকে আমি ওই রকম গরু কিনে নিয়ে এসে 3 মাস পর্যবেক্ষণ করে যদি আমি বিজ্ঞান ভিত্তিতে খাওয়াবো তাহলে অসুবিধা নেই। যেমন সেটা এই 3 মাসে আমি কিভাবে দ্রুত মোটা করবো, 3 মাসের বিষয়টা হচ্ছে যে আমি এখানে তার ন্যাচারাল যা খাবার আছে সেগুলো থাকবেই। সেখানে আমরা অল্প মাত্রায় রিকমেন্ডেড সাইন্টিফিক্যালি যে ইউরিয়া ব্যবহার করতে পারি তার খাবারে, এটা একদম আজ থেকে 100 বছর আগে এগুলো এস্টাবলিশড। আমাদের জন্য হয়তো এটা নতুন, আসলে নতুন না, এটা উন্নত দেশগুলোতে অনুসরণ করা হয় যে এটা বেশি পরিমাণে ইউরিয়া দেওয়া যায় না। এই ইউরিয়া খড়কে প্রক্রিয়াজাতকরণ করে কিছু কিছু খড় খেতে দিতে পারি, অথবা এই 35 থেকে 40 গ্রাম ইউরিয়া 3 বেলা ভাগ করে আমি তাকে খৈল ভুসির সাথে মিক্স করে খাওয়াইতে পারি। তবে কোনো অবস্থাতেই কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ ইউরিয়া একটা বিষাক্ত জিনিস। এটা ব্লাড লেভেলে অ্যামোনিয়া বা ইউরিয়ার পরিমাণ বেড়ে গেলে প্রাণী মারা যায়। তো এটা একটা বিষয়, এটা যে আমাদের ডাইনিং টেবিলে আসার আগে কিন্তু পশু নিজেই মারা যাবে যদি বিষক্রিয়া ধরে। সো যে ইউরিয়া মোলাসিস ব্লক দ্বারা যে প্রাকৃতিক নিয়মে করতে গেলে 3 মাসে দ্রুত মোটা তাজা করার জন্য এই প্রক্রিয়াটা অনেকে নেয় এবং এটা অত্যন্ত স্বাস্থ্যসম্মত, কোনো অসুবিধা নাই। এটার মাংস আমরা নিঃসন্দেহে খেতে পারি। হ্যাঁ, কিছু কিছু যে বিষয়টা আসে এর ভিতরে, ওই যে আমি বললাম যে 13% লোক
এই যে ড্রাগ বা স্টেরয়েড ব্যবহার করে তো সেটাও আমরা যদি পর্যবেক্ষণ করি এটা কিন্তু ধরা যাবে। এগুলো হচ্ছে কি যে সমস্ত পশুকে স্টেরয়েড দিয়ে বা ড্রাগ দিয়ে মোটা করে ওদেরকে তাদের যে পরিমাণে বেশি দেওয়ার কারণে তাদের আস্তে আস্তে শেষ 2 সপ্তাহে 3 সপ্তাহে করে কিন্তু ওদের পানি গ্রহণ এই খাদ্য গ্রহণ করার ক্ষমতা কমে যাবে, কিন্তু পানি পিপাসা বেশি হবে, বেশ প্রচুর পরিমাণ পানি খাবে। কিন্তু আমাদের যে শরীরের যে শরীরবৃত্তীয় যে ফিজিওলজিক্যাল সিস্টেম, এত পানি কিন্তু আমার কিডনি দ্বারা ড্রেনেজ হবে না। তো সেক্ষেত্রে হয় কি এগুলা বডি দেহের কোষ দ্বারা শোষিত হয়, গরুটা ফুলে যায়। আচ্ছা, কিন্তু মোটা না, এটা ফুলা। এটা একটা অসুস্থ গরু, এটা সে ভালোভাবে মুভমেন্ট করে না, নিস্তেজ থাকে। হ্যাঁ, কিন্তু এগুলো আমরা যদি পরীক্ষা নিরীক্ষা করে সাধারণ মানুষ কিভাবে এটা বুঝবে? এটাই যে দেখবে যেটা হয় আমরা মানুষ কোরবানি ঈদের হাটে আসলে জি হাটে গেলেই মানুষ উচিত প্রথমে গরুটা একটা হাঁটিয়ে নেওয়া, এবং করে আমি দেখছি আমার আব্বারা দাদারা তাদের সাথে যখন আমরা পশু কিনতে হাঁটাই, আসলে হাঁটানোটা একটা সাইন্টিফিক। আর সুস্থ গরু কোরবান দিতে হবে, এটা আমার ধর্মীয় ভাবে ওইটা। হ্যাঁ, তো দেখবে সে মুভমেন্ট করে কিনা, গুতে দিতে আসে কিনা, তাড়া করে কিনা, তাইলে সম্পূর্ণ সুস্থ ওই গরু। আর যেগুলা স্টেরয়েড গরু তারা কিন্তু জিম ধরে থাকবে, মুভমেন্ট করবে না, বসলে উঠতে চাইবে না। তো এটা পরীক্ষা নিরীক্ষা করলে, আর আমাদের বিশেষ করে সিটি কর্পোরেশন এলাকায় বড় বড় শহরেও ভেটেরিনারি টিম থাকবে, পশু সম্পদ বিভাগের মনিটরিং কমিটি থাকবে, ওনারা এগুলো দেখতে পারবে। আমার মনে হয় এটা আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই, এটা আমরা বাজার থেকে ডিসকার্ড করে দিতে পারবো। ডক্টর আনোয়ারুল হক, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার, ফিরে এসে কথা বলবো আপনার সাথে আমরা আবারও। সময় হলো একটা বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার। খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আজ আমরা আলোচনা করছি কোরবানি পশু নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন প্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আনোয়ারুল হক বেগ। ডক্টর আনোয়ারুল হক বেগ, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আজ আমরা আলোচনা করছি কোরবানির পশু নিয়ে। যখন আমরা বলছি কোরবানির পশুর কথা বলছি, তখন কিন্তু আমরা একটা জিনিস, আমরা যখন বাজারে যাই দেখি যে সবসময় দেশি গরুর একটা চাহিদা আছে কোরবানির ক্ষেত্রে। মানুষ যখন মাংস হিসেবে খেতে চায়, তখন কিন্তু যখন আমরা পশুর গবেষণার কথা বলি, তখনই যেটা ক্রস ব্রিডিং এর মাধ্যমে যেগুলো গরু হয়, সেগুলো মূলত দুধের ফার্মে ব্যবহৃত হয় বেশি। তো আমি যদি কোরবানির কথাই বলছি, যেহেতু আমরা দেশি গরুর আসলে কি ধরনের ম্যানেজমেন্ট থাকা উচিত, এটার চাহিদা যেহেতু বেশি, এটার প্রোডাকশন কিভাবে আসলে বাড়ানো যায়? তো কোরবানির সময় যে দেশি গরুর ব্যাপক চাহিদা, এটা অন্যতম কারণ যে আমাদের দেশি গরুগুলা তো পুঁজ থাকে, এগুলা দেখতে সুন্দর লাগে, এগুলার কালার লাল হয় অথবা কালো হয়। জি, তো এগুলা খুব অ্যাট্রাকটিভ কাস্টমারের নিকট। একটা সাদা গরু কিন্তু বেশি দামে বিক্রি হয় না, শুধু একই মাংস হওয়ার সেম ওয়েট, কিন্তু ওইটার 20,000 টাকা ওটার দাম বেশি। তাহলে দেশি গরুর কিভাবে উৎপাদন বৃদ্ধি করা যায়? দেশি গরুর উৎপাদন বৃদ্ধি হচ্ছে যে আমরা যদি এই বর্তমান সরকার, আমি ভেরি রিসেন্টলি ক্ষুদ্র চাষিদেরকে উৎসাহিত করার জন্য 200 কোটি টাকা 5% হারে লোনে কিন্তু দিচ্ছে গরু। হ্যাঁ, তো এই গরু যদি দুধের জন্য, আপনি যেটা বলতেছিলেন, বাংলাদেশে কিন্তু দুধের জন্য বিদেশি গরু আনা হয়, হাল চাষের জন্য আনে না। তো দুধের জন্য আনা হইলে হলস্টাইন ফ্রিশিয়ান ভেরি ওয়েল নোন, যেটা আমরা এই দুধের জন্য করি, সেটার যে ষাঁড় হয় সেটার আবার কুচ থাকে না, এটার হাম্প থাকে না, এটা সমান থাকে। এটা কোরবানের জন্য সাইজে বড় হইলে তেমন জনপ্রিয় না। আবার যে শাহিওয়াল গরু, সেটাও কিন্তু আমাদের কৃত্রিম প্রজননে আমরা দুধের জন্য ব্যবহার করি। তো ওইটার যে ষাঁড় হয় সেটার অনেক দাম হয়, 3 লাখ 4 লক্ষ টাকা ইভেন এরকম উঠে। আচ্ছা, তো কম্পারিজন দেশি বিদেশি বলতে গেলে আসলে ওই বিদেশি যে ক্রসব্রিড যেগুলো আমাদের দেশে হবে, অর্ধেক ফিমেল হবে অর্ধেক মেল হবে, ন্যাচারাল নিয়মে। আমরা পুরুষ মেয়ে তো এইভাবেই হয়। তো যেই পুরুষ গরুগুলোকে আসবে সেগুলো আমরা কোরবানের জন্য চিন্তা করব, এবং একটা লক্ষ্য রেখে এদেরকে কিন্তু খাদ্য পুষ্টি ব্যবস্থাপনা দ্বারা এদেরকে কোরবান লক্ষ্য করেই করব। তাহলে এই 2 বছরের মধ্যেই কিন্তু এরা বাজারজাত করা যাবে, এবং দীর্ঘমেয়াদী এইভাবে পরিকল্পনা হলে আমার মনে হয় আমাদের মার্কেটে কোনো সমস্যা হবে না, এবং যারা দেশি খাবে সেটাও পারবে, আর যারা ক্রস ষাঁড়গুলা খাবে সেটাও পারবে। এখনো পর্যন্ত আমাদের দেশে ঠিক বড় আকারে কোনো ডেইরি ফার্ম আসলে গড়ে ওঠেনি, যা হচ্ছে ছোট ছোট ক্ষুদ্র চাষিরা করছে। কিন্তু লার্জ স্কেল ফার্মিং যেটা বোঝায়, লাইভস্টক ফার্মিং, সেটা কিন্তু আমাদের হচ্ছে না। এবং সেইটার আসলে আমরা কেন পারছি না, বা এটা যদি সত্যিকার অর্থে বাজারজাতকরণ করা যায়, মার্কেটিং স্ট্র্যাটেজি নেওয়া যায়,
তাহলে কিন্তু তার একটা বড় বাজার আছে। সেই জায়গাটা আসলে একটা বড় ব্যবসা রয়েছে, সেই জায়গাটা কি আমরা ধরতে পারছি? হ্যাঁ, সাইড বাই সাইড আমরা দেখি এটার সাথে, যেহেতু এই ফিল্ডের লোক আমি, জি। দেখেন আমরা অ্যানিমেলের পশুর সাথে পোলট্রি দেখি, পোলট্রি কিন্তু আপনি দেখবেন যে আফতাব, কাজী, জি, একটা brand বিরাট একটা তাদের বিভিন্ন কোম্পানি ডেভেলপ করছে। তো কিন্তু অ্যানিমেলের ক্ষেত্রে কিন্তু আমরা Animal সেটা ক্ষেত্রে দেখি না। হয়নি সেটা। আমাদের দুধের যেটা মিলবিটা সোসাইটি, এটা কিন্তু সমবায়, সমবায়। ওরা সবচেয়ে বেশি মার্কেট থেকে চাষি থেকে দুধ কিনে নিয়ে এসে প্রসেসিং করে আমাদের। কিন্তু এটা আমার যেই নিজের যেই ফিল্ডে কাজ করার যে অভিজ্ঞতায় বলে, এটার মেইন কারণ খাদ্য খরচ। ধরেন তাহলে আপনি বলতে পারেন যে একটু আগে যে বললাম আমাদের চাষিরা তো কিভাবে করে, তারা তো 2 বছর মেয়াদি পালে, তারা তো এই 3 মাসে মোটা তাজা করে না, যে কারণে সে তার লেবার কস্ট ধরে না, তার সন্তানেরা দেখে, তার স্ত্রী দেখে, সে নিজে দেখে, সে ওইটার জন্য এক্সট্রা কোনো সময় দেয় না। সে মনে করে এটা আমার দৈনন্দিন, যেমন আমরা ভাত খাবো, ঘুম যাবো, নামাজ পড়বো, এটাও তার একটা কাজের অংশ। কালচার, এটার একটা অংশ। সেই কারণে আমরা হিসেব করি না। আর বড় খামার যখন করতে যাব, তখন আমার সব ইনপুটগুলা ক্যালকুলেশন হবে, তখন খাদ্যের দাম এত বেশি পড়ে যায় যে আর লাভ করা সম্ভব হয় না। কারণ আবার দুধের কেজি আমরা এখনো দেখি কোনো জায়গায় 40 টাকা, আবার কোনো জায়গায় 100 টাকা, কোনো জায়গায় 90 টাকা। একটা সারা বাংলাদেশে এটা কিন্তু একটা এক ফিগার না। তো এইটা একটা অন্যতম কারণ যে খাদ্যের দাম। কারণ খাদ্যের দাম এই এনিমেলের খাদ্য আর মানুষের খাদ্য, যদিও গরুর খাবারেও তবু দুধালো গাই গরু যেগুলা, সেগুলোকে ভুট্টা দিতে হয়। আবার ভুট্টা মানুষও খায়, ভুট্টা মুরগিও খায়। তো যখন হিউম্যান ফুডের দাম বাড়বে, তখন আবার পোলট্রি খাবারের দাম বাড়বে, গরুর খাবারের দাম বাড়বে। এটা ক্লোজলি রিলেটেড। আর আমাদের যেহেতু ভুট্টা যে পরিমাণ উৎপাদিত হয়, দরকার যে পরিমাণ, সেই পরিমাণ উৎপাদিত হয় না। তবুও রিসেন্ট ইয়ার্সে ভুট্টা আমাদের অনেক, আমি এটা একটা বিপ্লবের মতোই বলবো, যে আমাদের এখন অনেক কম আনতে হচ্ছে বিদেশ থেকে ভুট্টা। আরেকটা বিষয় আমরা দেখি যে যেটা হয় যে কোরবানির কথা যখন বলছি আমরা, পশু জবাইয়ের আগে বেশ কিছু করণীয় থাকে, যেটা করলে আসলে, কারণ পশু সম্পদ এমন এক সম্পদ যে কোরবানির পরেও চামড়াটা একটা সম্পদ। জি, সেই ক্ষেত্রে আসলে করণীয় কি হওয়া উচিত? জি, এটা খুব সুন্দর প্রশ্ন করছেন। কারণ বাই প্রোডাক্ট অনেক মূল্যবান। জি, মানে একটা এনিমেলের থেকে তার বাই প্রোডাক্টের দাম বেশি হয়। আমরা যদি সাইন্টিফিক ভাবে স্লটার হাউসে তার গ্ল্যান্ড নিতে পারি, সেখান থেকে হরমোন তৈরি হইতে পারে, এনজাইম তৈরি হইতে পারে, মেডিসিন তৈরি হইতে পারে। তো ফাইনালি কিন্তু আসলে যে জাতির যত বেশি টেকনোলজিক্যালি সাউন্ড, সেই তত সম্পদশালী হবে। যে পর্যন্ত না আমরা গরুর গোবর থেকে আরম্ভ করে তার ক্ষুদ্র গ্ল্যান্ডটা ব্যবহার করতে পারবো। আমাদের দেখেন জীবন রক্ষাকারী ওষুধ সব বাইরে থেকে আসে। তো এখানে যেটা সম্পর্কযুক্ত প্রশ্ন যেটা বললেন যে কি করণীয় পশু জবাইয়ের আগে, তো পশু জবাইয়ের ঈদের দিন দুপুর থেকে, ঈদের আগের দিন দুপুর থেকে তার কঠিন খাওয়া দাওয়া এগুলো বন্ধ করে দিতে হবে। আচ্ছা, খৈল বুসি এগুলো বন্ধ করে তাকে শুধুমাত্র পানি খাওয়াবো বা জাউ ভাত মাড় খাওয়াবো, এবং প্রচুর পরিমাণ পানি খেতে দিতে হবে। কারণ পরদিন জবাই করলে তাহলে হবে কি, তার শরীর থেকে প্রচুর পরিমাণ রক্ত বের হবে, এবং তার মাংস এবং চামড়ার থেকে রক্তগুলো ড্রেনেজ হবে দ্রুত। এতে মাংসের গুণাগুণ বাড়ে, এতে আমার ওই চামড়ার গুণাগুণ বাড়ে। তো খেয়াল রাখতে হবে ওই এই বিষয়টা যেন মাথায় রাখা হয়, তাহলে মাংসের পরে যে সম্পদ চামড়া, সেটা আসলে ভালো একটি চামড়া পেতে পারি আমরা। চামড়াটাকে আসলে এটা সবচেয়ে মূল্যবান সম্পদ আমাদের। দেখেন আমি একটা এক্সাম্পল দিই, বলবো আমাদের আসলে আর সময় নেই, হবে খুব সংক্ষেপে। হ্যাঁ, খুব একটা গরুর চামড়া ম্যাক্সিমাম 2500 থেকে 3000 টাকা দাম হয়। রাইট। এইটাকে ফিনিশ লেদার করলে এটার দাম দ্বিগুণ হয়, 5000 হয়। তো এইটাকে যদি আবার বাইরে এক্সপোর্ট করি 10,000 আরো দাম। আর যদি আমি এটা বিক্রি না করি, এটা জুতা তৈরি করি 10 জোড়া জুতা হবে, সেটা 1 লক্ষ টাকা দাম। ডক্টর আনোয়ারুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আমরা আবার কথা বলবো। আপনাকেও ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধু ঝিলে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।